মঞ্চে আছেন আপনাদের প্রার্থী, আমাদের প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল। সৈয়দদা আছেন, এতক্ষণ অপুদা বলছিল আমার ছাত্র আন্দোলনে আমার প্রথম নেতা, যার নেতৃত্বে আমরা ছাত্র আন্দোলন শুরু করেছিলাম। তাপসদা আছেন, দীপঙ্কর, অনির্বাণ সহ আমাদের পার্টির নেতৃত্ব, কর্মী সংগঠক যারা এখানে আছেন, আপনারা যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা। দেখুন, আর কয়েকদিন বাকি আছে ভোটের। আমার বিশ্বাস আপনারা সবাই ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, অন্ততপক্ষে বেশিরভাগ মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনারা কাকে সমর্থন করবেন, কাকে ভোট দেবেন। আপনাদের সিদ্ধান্ত যাই হোক না কেন, আমরা কমিউনিস্ট, আমরা জিতলেও মানুষের পাশে আছি, আমরা হারলেও মানুষের পাশে আছি, মানুষের পাশে আমরা থাকবো। আমরা ময়দান ছেড়ে কখনো পালাইনি, ময়দান ছেড়ে আমরা কখনো পালাবো না। দেখুন, 10 বছরের ওপর একটা সরকার চলছে আমাদের দেশে। আজকে ভোট এসছে, প্রধানমন্ত্রী ঘুরে ঘুরে মিটিং করছেন। 10 বছর ধরে যারা ক্ষমতায় আছে, যে কোনো সাধারণ মানুষ জানে তাদের কাছ থেকে তারা ভোট চাইবেন মানুষের কিসের ভিত্তিতে, তারা কোন কাজটা করতে পেরেছেন, কোন কাজটা করতে পারেননি, আগামী দিনে কোন কাজটা করতে চান, সেই কাজের নিরিখে কাজের খতিয়ান দিয়ে তারা ভোট চাইবেন। আরে অন্যের সমালোচনা করবো তো আমরা যারা বিরোধী, আমরা ক্ষমতায় নেই, আমাদের কাছে কাজ করার সুযোগ ছিল না, আমরা অন্যের ভুল ত্রুটিকে তুলে ধরে সমালোচনা করে, নিন্দে করে, গালমন্দ করে লোকের ভোট চাইব। আর এক্ষেত্রে আমরা কি দেখছি, গোটা পৃথিবীর কাছে আমরা গর্ব করে বলি আমরা পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র। সেই গণতন্ত্রের মাথায় যিনি বসছিলেন 10 বছর ধরে, দেশের প্রধানমন্ত্রী, ঘুরে ঘুরে দেশের লোকের কাছে ভোট চাইছেন এই বলে যে ইন্ডিয়া জোটকে ভোট দেবে না, ওদেরকে ভোট দেবে না, আমাদেরকে ভোট দেবে না। কেন না, কদিন আগে দেখি বিহারে গিয়ে মোদি বলছেন সভায় যে জানেন এরা কি খারাপ, এরা জিতলে, ইন্ডিয়া জোট জিতলে ভারত থাকবে, পাকিস্তান হয়ে যাবে। কেন রে বাবা, কি দোষ করে বসে আছি যে আমরা জিতলে দেশটা পাকিস্তান হয়ে যাবে? বলছে আপনারা ভাবতে পারবেন না, ফেসবুকে দেখছিলাম, আর কি এক প্রধানমন্ত্রী হয়েছে, খেয়ে দিয়ে কাজ নেই, বসে বসে ফেসবুক করে। বলে ফেসবুকে দেখছিলাম তেজস্বী যাদব শ্রাবণ মাসে আমিষ খাচ্ছে, ফেসবুকে তার ছবি দিচ্ছে, এরা নাকি ভারতে থাকে। চিন্তা করুন, পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্রের প্রধানমন্ত্রী লোককে বলছেন তার পার্টিকে ভোট দিতে। কেন? আমরা কি অপরাধ করেছি? আমরা চুরি করেছি না ডাকাতি করেছি? কি করেছি? আমরা চুরি করিনি, ডাকাতি করিনি, আমরা কেন শ্রাবণ মাসে আমিষ খেয়েছি তাই লোকে বিজেপিকে ভোট দিতে হবে। এটা হচ্ছে একটা গণতন্ত্র। এটা গণতন্ত্রের নামে ভোট হচ্ছে না, ভোটের নামে ছ্যাবলামি হচ্ছে। আপনারা ভাবুন তো, চোখের সামনে তাকিয়ে দেখুন এটা রাজনীতিকে কোন তৃতীয় শ্রেণীর ধান্দাবাজিতে এরা নামিয়ে এনেছে। বহু মানুষ গত ভোটে যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন, যারা তৃণমূলকে ভোট দিয়েছিলেন, আমি আস্তে আস্তে শুনছিলাম অপুদা বলছিলেন তৃণমূলের মধ্যে এরকম বহু মানুষ আছেন যাদের মধ্যে বিবেচনা রয়েছে, বিজেপির মধ্যেও এরকম বহু মানুষ আছেন যাদের চিন্তা ভাবনা বিবেচনা রয়েছে। তারা কেউ আমাদের শত্রু নন। আমাদের লড়াই কোনো তৃণমূলকে ভোট দেওয়া, বিজেপিকে ভোট দেওয়া সাধারণ মানুষের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই মানুষের ভোটে জিতে যারা লোকের টাকা চুরি করছে, যারা ক্ষমতায় এসে দাঙ্গা করছে, ধর্মের নামে মানুষকে ভাগ করছে, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। কে কবে তৃণমূলকে ভোট দিয়েছে, কে কবে বিজেপির মিছিলে গেছে, তিনি আমাদের শত্রু নন। সেই মানুষকে বলছি। এবার তাকিয়ে দেখুন তো রাজনীতিকে কোন তৃতীয় শ্রেণীর ধান্দাবাজিতে এরা নামিয়ে এনেছে। চিন্তা করতে পারেন, লোকসভা ভোটে প্রার্থী ঠিক হচ্ছে অর্জুন সিং, একটা লোক, ও পৃথিবীর প্রথম অর্জুন, যে নিজেও জানে না পাণ্ডবদের সাইডে আছে না কৌরবদের সাইডে আছে। মঞ্চে গিয়ে বসে আছে মমতা ব্যানার্জি আমার নাম ঘোষণা করবে বলে, হাঁ করে তাকিয়ে আছে। ব্যারাকপুরে আমার নাম ঘোষণা হবে, আমি হাত নাড়বো। নাম ঘোষণা হলো না, তার বদলে একটা লোকের নাম ঘোষণা হলো। ও মা, মঞ্চ থেকে মমতা ব্যানার্জিকে গাল দিতে দিতে নেমে আসলো। ও ব্রিগেড গেছিল মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে বলতে, ব্রিগেড থেকে ফিরছে মোদি জিন্দাবাদ বলতে বলতে। এটা হচ্ছে রাজনীতি। এই যে তাপস রায়, ছোটবেলা থেকে ওনার নাম শুনে আসছি, তখন আমরা রাজনীতি থেকে বহু দূরে, স্কুলে পড়ি, তখন থেকে শুনি তাপস রায় ছাত্র পরিষদের সেক্রেটারি, সভাপতি, সজ্জন লোক। পরবর্তীকালে আলাপ হয়েছে, দেখেছি অত্যন্ত ভদ্রলোক, শিক্ষিত মানুষ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি হঠাৎ করে প্রেস কনফারেন্স করে বলা শুরু করলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মেনে নেব না। কেন মেনে নেব না? না, বলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের দলনেতা লোকসভায়, তার কাজ হচ্ছে ওখানে মোদির বিরুদ্ধে লড়াই করা, এদিকে সে হচ্ছে 1 নম্বরের মোদির এজেন্ট, ওকে আমরা মেনে নেব না, ও মোদির সঙ্গে সেটিং করে। আমরা দেখে ভাবলাম, দেখেছো, তাও তো কিছুটা সৎসাহস হয়েছে। গোটা তৃণমূলের পিসি ভাইপো সবাই মোদির এজেন্ট, সবাই মোদির সঙ্গে সেটিং করে। ঠিক আছে, সবার কথা বলতে পারছে না, অন্তত পক্ষে একজনের কথা তো বললো, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথা বললো। ও মা, দুদিন পরে দেখি সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন বিজেপির সঙ্গে সেটিং করেছে, তার প্রতিবাদে তাপস রায় বিজেপি জয়েন করেছে। এটা হচ্ছে রাজনীতি। তাই আপনাদেরকে বলছি, আপনাদের কাছে অনুরোধ করছি, আমাদেরকে সমর্থন করুন, আমাদেরকে ভোট দিন। শুধুমাত্র
তৃণমূলকে আর বিজেপিকে হারাবো বলে নয়, রাজনীতির নামে এই তৃতীয় শ্রেণীর ধান্দাবাজিকে হারিয়ে সত্যিকারের ভাত কাপড়ের লড়াইকে রাজনীতির কেন্দ্রীয় আলোচ্য বিষয় করব। এই জন্য আমরা লড়াই করছি, কমিউনিস্টরা চেষ্টা করছে। আপনারা এই লড়াই আপনারা আমাদের পাশে থাকুন। আজকে আমাদেরকে নিয়ে ওরা বলছে কি হবে আমাদেরকে ভোট দিয়ে, ইন্ডিয়া জোটকে ভোট দিয়ে, বামপন্থীদেরকে ভোট দিয়ে। আমাদের জোটে এতগুলো দল রয়েছে, এতগুলো নেতা রয়েছে, ওদের একটা পার্টি, একজন নেতা, একার ক্ষমতায় ওরা সরকার গঠন করবে। জোট সরকার দুর্বল সরকার হবে, এক পার্টির সরকার শক্তিশালী সরকার হবে। আপনাদের মনে আছে 2004 সালে বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার তৈরি হয়েছিল। ওই জোট সরকার ভারতের মানুষকে 100 দিনের কাজ দিয়েছিল, কোনো এক পার্টির সরকার দেয়নি। আমাদের জোট সরকার ভারতকে 100 দিনের কাজ দিয়েছিল। আমাদের জোট সরকার ভারতের মানুষকে রাইট টু এডুকেশন, বিনা পয়সায় পড়াশোনা করার অধিকার দিয়েছিল। কোনো এক পার্টির সরকার দেয়নি, আমাদের জোট সরকার দিয়েছিল। আমাদের জোট সরকার ভারতের মানুষের জন্য তথ্যের অধিকার জানার আইন। আজকে বিজেপির কোটি কোটি টাকার দুর্নীতি ছেড়ে দিন, কোনো একটা পঞ্চায়েতে, কোনো একটা পুরসভায় তৃণমূল কংগ্রেসের 50 টাকার দুর্নীতি যদি ধরা পড়ছে, তার কারণটা হচ্ছে আমাদের শুরু করে যাওয়া তথ্যের অধিকার জানার আইন রয়েছে বলে। আজকে একটা বিডিও অফিসে, ডিএম অফিসে চিঠি দিয়ে জানা যায়, তথ্য তলব করা যায় সরকারি অফিস থেকে, কোথায় ক টাকা বরাদ্দ হয়েছিল, ক টাকা খরচা হয়েছে, ক টাকা চুরি হয়েছে। আজও দেশের মানুষ লড়তে পারছে এই চুরির বিরুদ্ধে, আমাদের তৈরি করে যাওয়া তথ্যের অধিকার জানার আইন, রাইট টু ইনফরমেশন আছে বলে। আমাদের জোট সরকার তপশিলি সমাজের মানুষের জন্য, আদিবাসী মানুষের জন্য চাকরিতে, শিক্ষায় রিজার্ভেশনের সুযোগকে আরো প্রসারিত করেছিল, গণতান্ত্রিক করেছিল। আমাদের জোট সরকার করেছিল, কোনো এক পার্টির সরকার করেনি। আর এক পার্টির সরকার আমাদেরকে কি দিল? 115 টাকা দামের পেট্রোল, 105 টাকা দামের ডিজেল, ওষুধের 3 গুণ দাম, সর্ষের তেলের 4 গুণ দাম। আর তারপরে ইলেকট্রাল বন্ডের টাকায় কতগুলো চ্যানেলকে কিনে রেখে তাদেরকে দিয়ে রাত দিন নাম জপ করাচ্ছে যে মোদি ক্ষমতায় আসছে, মোদি ক্ষমতায় আসছে, মোদি 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 করছে। আপনাদেরকে বলছি 2 মাস আগেকার ঘটনা, 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আপনাদের মনে থাকবে হয়তো, সকালবেলা হঠাৎ করে মোদি ঘোষণা করলেন যে সিলিন্ডারের দাম 100 টাকা কমিয়েছেন। ভালো কথা। যেই না ঘোষণা করেছেন, দেখলাম একদল সাংবাদিক, বিশেষ করে হিন্দি চ্যানেলগুলোর সাংবাদিক, তারা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে, এলাকায় এলাকায় যাচ্ছে, যেখানে মহিলাদের ভিড় দেখছে, মহিলাদেরকে গিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা ये जो मोदी जी ने सिलेंडर का भाव 100 रुपए कम कर दिया, आपको कैसा लग रहा है? तो बोलून একটা জিনিসের দাম কমলে কে বলবে খারাপ লাগছে, যে কেউ বলবে ভালো লাগছে, বলছে হ্যাঁ अच्छा लग रहा है। तो ये जो मोदी जी ने नारी दिवस पे देश की माँ बहनों को ये तोहफा दिया, आप मोदी जी को क्या थैंक यू बोलना चाहेंगे? সে ভদ্রমহিলা সকালে বাজার করতে করতে ভাবছে কোন পাগলের পাল্লায় বললাম সকাল সকাল, এসে বলছে প্রধানমন্ত্রীকে থ্যাংক ইউ বলবো। হ্যাঁ থ্যাংক ইউ, যাও বাড়ি যাও, বলে দিয়েছে। অমনি ক্যামেরার দিকে তাকিয়ে চেঁচাতে শুরু করেছে, देखिए देश के भाई और बहनों, देश की माँ बहने मोदी जी के थैंक यू बोल रहे मोदी 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 করে জীবনে তোবার বাপের নাম নেয়নি, যতবার মোদি 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 করে যাচ্ছে। আর টিভিতে দেখতে দেখতে ভাবছি এদের দালালি নাবতে নাবতে কোথায় গিয়ে পৌঁছেছে। আপনারা চিন্তা করুন, যেদিন মোদি ক্ষমতায় এসেছিলেন সিলিন্ডারের দাম ছিল 460 টাকা। 460 টাকা সিলিন্ডারকে একটা লোক বসে বসে 500 করলো, 600, 700, 800, 900, 1000, 1100, 1200 করলো। তখন এদের ক্যামেরাগুলো আলমারিতে বসে ডিম পাড়ছিল, কারো ক্ষমতা হয়নি একটা ক্যামেরা নিয়ে লোককে গিয়ে জিজ্ঞেস করে, এই যে মোদি 400 সিলিন্ডারকে 1200 করলো, আপনাদের কেমন লাগছে? আর তারপরে 1200 সিলিন্ডারের যখন 100 টাকা দাম কমাচ্ছে, তখন বলছে মোদিকে আপনাদের কেমন লাগছে? আরে দাদা, মোদিকে যদি বা ভালো লাগে, এই দালালগুলোকে কদিন সহ্য করবেন বলুন তো, মোদির দালালগুলোকে? আরে আমাদের তো মানুষকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে আপনাদের কেমন লাগে। যখন মাসের 24 তারিখ 25 তারিখ দেখেন সুগারের ওষুধটা, প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, দোকানে কিনতে গিয়ে দেখেন গত মাসে এক পাতা ওষুধ যে দাম দিয়ে কিনেছিলেন ব্লাড প্রেশারের ওষুধ, এখন তার থেকে 2.5 গুণ দাম দিয়ে কিনতে হবে। নিজেকে বোঝান যে আর তো মাসের 5 দিন বাকি আছে, 6 দিন বাকি আছে, ছেড়ে দিই, সামনের মাসে ওষুধটা কিনবো। ডাক্তাররা বলেন দরকার হলে একবেলা খাওয়া ভুলে যাবেন, তবু প্রেশারের ওষুধ খেতে ভুলবেন না। সেই ওষুধ না কিনে যখন দোকান থেকে ফিরে আসতে হয়, তখন ভাবুন তো কেমন লাগে। কেমন লাগে যখন দেখেন চোখের সামনে যে ছেলেটা, যে মেয়েটার লকডাউনের সময় একটা 20,000 টাকা মাইনের কাজ করছিল, কোম্পানি বলে দিল হয় কাজ থেকে তোমায় ছাঁটাই করা হবে, নাহলে তোমার আজ থেকে মাইনে 12,000, এই মাইনে কাজ করো, লকডাউনে এর চেয়ে বেশি মাইনে দেওয়া যাবে না। আজকে লকডাউন শেষ হয়ে সব শেষ হয়ে গেছে, তবু তার মাইনে 12,000 থেকে আর 1 পয়সা বাড়েনি। আজ থেকে 4 বছর আগে যে মাইনে কাজ করছিল, 4 বছর পরে তার অর্ধেক মাইনে কাজ করতে হচ্ছে। তখন সেই ছেলেটা, সেই মেয়েটার কেমন লাগে? কতদিন ধরে এই জিনিস চলবে?
ওরা কতগুলো ধর্মের নামে জাতের নামে গল্প শুনিয়ে একটার পর একটা ভোট পার করবে বলুন তো? বাংলার মতো একটা রাজ্য আমাদের বুকের ওপর দিয়ে, আরে বাকি ভারতের মানুষ তো দেশভাগের কথা গল্পের বইতে পড়েছে, ইতিহাসের বইতে পড়েছে। আমাদের রাজ্যের মানুষ, আমাদের পূর্বপুরুষেরা দেশভাগ নিজে চোখের দেখেছেন। দেশভাগের লক্ষণ রেখা আমাদের বুকের ওপর দিয়ে টানা হয়েছে। ওপার বাংলা থেকে শয়ে শয়ে হাজারে হাজারে উদ্বাস্তু পরিবার এপারে চলে এসছেন যখন, ইতিহাস সাক্ষী আছে, আমাদের পূর্বপুরুষের ইতিহাস সাক্ষী আছে। ওপার বাংলা থেকে সব হারিয়ে যখন মানুষ এপারে এসছেন, নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেছেন, তখন কোনো শ্যামাপ্রসাদ, কোনো বাজপেয়ী, কোনো আডবাণী ছিল না। ছিল লাল ঝান্ডা, কমিউনিস্ট পার্টি, ইউসিআরসির মুভমেন্ট, হাতে লাল ঝান্ডা নিয়ে উদ্বাস্তু মানুষ এপারে নতুন করে জীবন শুরু করেছেন। আচ্ছা, সেই উদ্বাস্তুকে ওরা নাগরিকত্বর গল্প শোনালো। 5 বছর ধরে বললো আমরা সিএ করে লোককে নাগরিকত্ব দেব। 5 বছর আগে সিএ পাস করলো, ভালো কথা, সংখ্যার জোর আছে, সিএ পাস করেছে। আমাদেরকে প্রশ্ন করছে আমরা কেন সিএ কে সমর্থন করিনি। আমরা কেন সমর্থন করিনি আজকে দেশের মানুষ বুঝছেন। আমরা কমিউনিস্ট পার্টি করি। 64 সালে আমাদের পার্টি ভাগ হয়ে সিপিআইএম তৈরি হয়েছিল। তার আগে থেকে, স্বাধীনতার সময় থেকে, 51 সাল থেকে, পরবর্তীকালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ, সিপিআইএম এর চিরকাল প্রথম দিন থেকে আজকে পর্যন্ত যে অবস্থান ছিল, আমাদের সেই অবস্থান ছিল, আছে এবং থাকবে। ওপার বাংলা থেকে আসা প্রত্যেকজন উদ্বাস্তু মানুষকে বিনা শর্তে ভারতের নাগরিকত্ব দিতে হবে। কারুর কাছে কোনো কাগজ চাওয়া যাবে না, কোনো শর্ত দেওয়া যাবে না। বিনা শর্তে প্রত্যেকজন উদ্বাস্তু মানুষ, প্রত্যেকজন উদ্বাস্তু পরিবার যেন ভারতের নাগরিকত্ব পান। এইটা ছিল আমাদের পার্টির বক্তব্য, এটা আমাদের পার্টির বক্তব্য আছে। আর আমরা বলেছিলাম আমরা সিএ কে সমর্থন করছি না, তার কারণ আমরা বুঝতে পারছি এই আইন কোন উদ্বাস্তু মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন নয়। এই আইন আমাদের দেশের নাগরিকদের মধ্যে কে উদ্বাস্তু আর কে ভারতের পুরনো বাসিন্দা এটাকে চিহ্নিত করার আইন, উদ্বাস্তু মানুষকে বাকিদের থেকে আলাদা করার আইন। আজকে সিএ লাগু করেছে, এর অদ্ভুত আইন। দেখি শুভেন্দু অধিকারী এখন ঘুরে ঘুরে সিএ এর গল্প শোনাচ্ছে। আপনারা চিন্তা করুন, ওই ধান্দাবাজির কথা বলছিলাম, 2019 সালের ডিসেম্বর মাসে যখন সিএ পাস হচ্ছে তখন শুভেন্দু তৃণমূলে, তখনও সিএ এর বিরোধী। আর তারপরে যখন সেই আইন 5 বছর পরে লাগু হচ্ছে তখনও বিজেপিতে, তখনও আবার সিএ এর পক্ষে। একই আইন পাশ করানোর সময় আমি তার বিরোধী, লাগু করার সময় আমি তার পক্ষে। এইটা হচ্ছে রাজনীতি। তা আমরা বলছি যে কথাটা বলছিলাম, আজকে সিএ ওরা লাগু করেছে, 1, 2, 3, 4 করে তালিকা দিয়েছে। সিএ তে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কি কি তথ্য দিতে হবে। তার প্রথম তথ্য, আপনার পরিবার যে ওপার থেকে চলে এসেছিল ধর্মীয় কারণে, ধর্মীয় অত্যাচারের জন্য, তার প্রমাণ দাখিল করতে হবে। আচ্ছা বলুন তো, আমি খালি বাংলাদেশ বলে বলছি না, পাকিস্তান বলে বলছি না, পৃথিবীতে কোন এরকম দেশ আছে যে নিজের দেশের নাগরিককে তাড়ানোর আগে সার্টিফিকেট লিখে দেয় যে তোমাকে ধর্মীয় কারণে তাড়িয়ে দেওয়া হলো? কোন পরিবারের কাছে, কোন উদ্বাস্তু পরিবারের কাছে এই সার্টিফিকেট আছে যে সার্টিফিকেট দেখিয়ে সে আজকে সিএ তে অ্যাপ্লাই করবে? এবং নেই বলেই আপনাদের বলছি, এখানে যিনি বিজেপির প্রার্থী হয়েছেন বনগাঁর বিধায়ক অসীম সরকার, 5 বছর ধরে 6 বছর ধরে ঘুরে ঘুরে, বলতে খারাপ লাগে, একটা বয়স্ক লোক, কিন্তু কুৎসিত অঙ্গভঙ্গি করে, একসময় উনি বিখ্যাত কবিগানের শিল্পী ছিলেন, অনেক মানুষ ওনাকে ভালো বাসতেন, সম্মান করতেন। গত 5 বছর ধরে, 6 বছর ধরে অশ্লীল কথাবার্তা, খিস্তি খেউর থেকে শুরু করে কুৎসিত অঙ্গভঙ্গি করে কি না ভাবে উস্কানি দিয়ে গেছেন লোককে সিএ এর নাম করে। আমার পরিবার চলে এসেছিল, আমাকে কে দেবে নাগরিকত্ব, ওরে মোদিজি রে আমাকে নাগরিকত্ব দিল রে। উনি নাকি কবি গান করতেন, জীবনে শ্রীকৃষ্ণের নামে এত গান করেননি যতবার মোদির নামে গান করলেন গত 4 বছর 5 বছর ধরে। এত নাচন কদন করলেন, এত নাচন কদন করলেন। আজকে এখানে দাঁড়িয়ে জিজ্ঞেস করছি, যদি বিজেপির কোনো সমর্থক, কোনো বন্ধু থেকে থাকেন, পারলে এই মাইকে এসে উত্তর দিয়ে যাবেন। মার্চ মাসের শুরুতে সিএ কে লাগু করা হলো। অসীম সরকার বাংলার উদ্বাস্তুকে গত 5 বছর ধরে বুঝিয়েছেন নাকি সিএ হলে উনি অ্যাপ্লাই করবেন, ওনার পরিবার অ্যাপ্লাই করবে। আজকে 2 মাসের ওপর হয়ে গেল, অসীম সরকার করেছে অ্যাপ্লাই। কেউ দাঁড়িয়ে বলুক অসীম সরকার অ্যাপ্লাই করেছে? অসীম সরকার সিএ তে অ্যাপ্লাই করেনি। শান্তনু ঠাকুর আরেক নেতা বিজেপির, সে নাকি মতুয়া মহাসংঘের নেতা, উস্কানি দিয়ে গেল, লোককে উস্কানি দিয়ে গেল। 2 মাসের ওপর হয়ে গেছে, সিএ লাগু হয়েছে, করেছে অ্যাপ্লাই? অ্যাপ্লাই করেনি। কেন জোরের সঙ্গে বলতে পারছি জানেন? অসীম সরকার, শান্তনু ঠাকুর অ্যাপ্লাই করেনি, কোনো বিজেপি নেতা অ্যাপ্লাই করেনি। তার কারণ হচ্ছে, আজ থেকে 1 সপ্তাহ আগে আমাদের বাংলারই এক মানুষ, তার নাম খুব সম্ভবত বিশ্বজিৎ কিছু একটা, সেই বিশ্বজিৎ বাবু আরটিআই করেছিলেন কেন্দ্রের সরকারের কাছে
যে সিএ লাগু হওয়ার পরে এই যে মোটামুটি 2 মাস কাটলো, 2 মাসে কতজন সিএতে ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য অ্যাপ্লাই করেছে, কেন্দ্রের সরকার থেকে কি উত্তর দিয়েছে জানেন? 2 মাসে সিএতে একটা অ্যাপ্লিকেশন জমা পড়েনি, একটা নয়। যারা এখানে আমাদের কথা শুনছেন, বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন, যারা বিজেপির সমর্থক আছেন, এটা তাদের উত্তর দেওয়ার দায় নয়। আমি বলছি যারা বিজেপির নেতারা রয়েছেন, যারা বাড়ি বাড়ি গিয়ে সিএ নাম করে লোককে উস্কেছিলেন, আপনাদেরকে জিজ্ঞেস করছি, কৈফিয়ত দিন মানুষের কাছে, আপনি কেন অ্যাপ্লাই করেননি সিএতে? একদিন ধরে সিএ করে গেলেন। ওরা করেনি, তার কারণটা ওরা জানে। যেদিন অ্যাপ্লাইটা করবে, ওরা নিজেরা ঘোষণা করে দেবে যে আমি ভারতের নাগরিকত্ব নেই। আর তারপরে আপনারা জানেন 200-র ওপর মামলা চলছে সিএ নিয়ে সুপ্রিম কোর্টে। ওই যে মোদি ভেবেছিল ইলেকট্রাল বন্ডে টাকা খাবো, কেউ কোনোদিন জানতে পারবে না, নিয়ম করে দিয়েছি, টাকা তথ্য গোপন থাকবে। আমরা লড়াই করেছি, মামলা করেছি, একদিনে হয়নি, 6 বছরে ইলেকট্রাল বন্ডের টাকার হিসেব বার করেছি। এখন গোটা দেশের লোক দেখছে মোদি কার কার কাছ থেকে টাকা খেয়েছে। বলেছিল না খাউঙ্গা না খানে দুঙ্গা, তারপরে দেখা গেল ইলেকট্রাল বন্ড করে নিজেও খেয়েছে, মমতাকেও খাইয়েছে। ও নিজে ওষুধ কোম্পানির কাছ থেকে টাকা খেয়েছে, তো মমতা ব্যানার্জি এখানে ইলেকট্রিক কোম্পানির কাছ থেকে টাকা খেয়েছে। যেরকম ভাবে ভেবেছিল কেউ কোনোদিন জানতে পারবে না, কিন্তু এখন কোর্টের নির্দেশে ইলেকট্রাল বন্ডের টাকার তালিকা বেরোচ্ছে, সেরকম 200-র ওপর মামলা চলছে সিএ এর বিরুদ্ধে। চিন্তা করুন তো, একটা মামলায় যদি সিএ বাতিল ছেড়ে দিন, একটা স্থগিতাদেশ জারি হয়ে যায়। খালি যদি একটা স্থগিতাদেশ জারি হয় যেটাকে এখন লাগু করা হবে না, কি হবে? আপনি তো অ্যাপ্লাই করে জানিয়ে দিলেন নিজেকে যে আমার পরিবার ভারতের পুরনো বাসিন্দা নয়, আমরা অমুক সালে এসেছি ভারতে, ওপার থেকে ঢুকেছি। আপনার সরকারকে জানানো হয়ে গেল, তারপরে নাগরিকত্ব পাওয়ার আইনটা রদ হয়ে গেল। কয়েক বছরের জন্য যদি রদ হয়, আপনার অবস্থাটা কি হবে? আপনার জমির দলিল, আপনার সম্পত্তির দলিল, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট, আপনার চাকরি, আপনার সরকারি সুযোগ সুবিধা যা আপনি পাচ্ছেন, তার কি পরিণতি হবে? এই রকম ভাবে মানুষকে উস্কে এখন সেই মানুষকে সামনে গিয়ে দিয়ে নেতাগুলো সমস্ত কেটে পড়েছে। একটা বিজেপির নেতা সিএতে অ্যাপ্লাই করেনি। তাই আপনাদেরকে বলছি, এদের এই ধান্দাবাজির উত্তর দিতে হবে, এদের এই ধান্দাবাজির জবাব দিতে হবে এদেরকে মুখের ওপর। ওদের লজ্জা করে না? ওরা এক পার্টি সরকারের ক্ষমতা দেখিয়ে আপনাদের ভোট চাইছে, আমাদের ভোট চাইছে। এক পার্টি সরকারের জোরে কি দিল বলুন তো দেশের মানুষকে? সংখ্যার জোর আছে, এসে বলে দিল নোট বাতিল, তো হয়ে গেল নোট বাতিল। আমরা বলতে গেলাম যে নোট বাতিল, আর নোট বাতিল আবার খালি নয়, এসে বলে দিল 500 টাকার নোট তুলে নিচ্ছি, 1000 টাকার নোট তুলে নিচ্ছি, তার বদলে 2000-এর নোট চালু করবো, তাতে কি হবে? মানে দেশে নাকি দুর্নীতি শেষ হয়ে যাবে। আমারও তো মাথা মুন্ডু বুঝলাম না যে একটা লোককে যদি 500-এর বদলে 2000-এ আমার ঘুষ দেওয়ার সুযোগ হয়, যে ঘুষ দিতে আমার একটা ব্যাগ লাগতো, সেই টাকা এখন একটা খামে করে দিয়ে দেওয়া যাবে, তো সুবিধা হবে দুর্নীতি করতে। যে টাকা আগে আলমারিতে লুকিয়ে রাখতে হতো, সেই টাকা পকেটে লুকিয়ে রাখা যাবে, কম নোটে হয়ে যাচ্ছে, সুবিধা হবে দুর্নীতি করতে। কিন্তু না, আমাদের সংখ্যা নেই, ওদের সংখ্যার জোর আছে। এক পার্টির সরকার চালাচ্ছে, মেজরিটি আছে, অ্যাবসলিউট মেজরিটি। বলে দিল তোরা দেশদ্রোহী, তোরা পাকিস্তানের দালাল, তোরা কিছু জানিস না, মোদি বলেছে ভালো হবে মানে ভালো হবে। আবার মোদির থেকে মোদির চামচাগুলোর গলার জোর বেশি। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন না, বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। মোদি খালি বলল দুর্নীতি শেষ হবে। কিভাবে শেষ হবে? ওর কতগুলো চামচা, কতগুলো টিভির অ্যাঙ্কার দেখছি, তারা আবার বিজ্ঞের মতো জ্ঞান দিচ্ছে টিভিতে, যে শুনুন এই যে নোট আসছে, এগুলো এমনি এমনি নোট না, 2000 টাকার নোটের ভেতর নাকি ওটা মাইক্রোচিপ দেওয়া থাকবে। আবার সেই ভিডিও দেখবেন এখনো ফেসবুকে ঘুরে, বসে বসে বোঝাচ্ছে ভেতরে মাইক্রোচিপ দেওয়া থাকবে। অনেকগুলো 2000 টাকার নোট এক জায়গায় যদি রাখা থাকে, যদি মাটির তলাতেও ঢুকিয়ে রাখেন 20 ফুট তলায় মাটির, তাহলে নাকি সেইখান থেকে মোদির কাছে সিগন্যাল পাঠিয়ে দেবে, আর মোদি ওখান থেকে ইনকাম ট্যাক্সের লোক পাঠিয়ে মাটি খুঁড়ে নোট নিয়ে বাড়ি চলে যাবে। ওদিকে পার্থ চ্যাটার্জির বান্ধবীর খাটের তলায় এত নোট জড়ো হলো, মোদির কাছে কোনো সিগন্যাল গেল না। এত জ্ঞান দেওয়ার পরে কি হলো? আমাদের সংখ্যা নেই, আমরা বলতে গেলাম, বলে দিল তোরা পাকিস্তানের দালাল, চুপ করে বস থাক, আমরা ঠিক করেছি নোট বাতিল, তো নোট বাতিল। 7 বছর পরে নিজের ফেলা থুতু নিজেকে চাটতে হলো। ওই 2000 টাকার নোটগুলোকে আবার ব্যাংকে ফেরত নিয়ে নতুন করে ওই নোটকে বাতিল করে দিয়ে আবার পুরনো নোটে ফিরতে হচ্ছে। মাঝখান থেকে হাজার হাজার ভারতীয় ব্যাংকের লাইনে, এটিএম এর লাইনে দাঁড়িয়ে প্রাণটা দিয়ে দিলেন। কি না এক পার্টি সরকারের ক্ষমতা! বলে দিল কৃষি আইন পাস, তো কৃষি আইন পাস, পার্লামেন্টে আলোচনা হবে না, গায়ের জোরে কৃষি আইন পাস হয়ে গেল। 1 বছর পরে নিজেই এসে বলে দিলেন যে না, পাস করেছিলাম, ভুল করেছিলাম, ফেরত নিয়ে নিচ্ছি। মাঝখান থেকে কারগিলের যুদ্ধে ভারতের এতজন জওয়ানের প্রাণ যায়নি, কৃষি বিলের বিরুদ্ধে লড়তে গিয়ে যতজন ভারতের কৃষকের প্রাণ চলে গেল ঠিকরি সীমান্তে, রাস্তায় বসে, বর্ডারে বসে। এইটা এক পার্টি সরকারের ক্ষমতা? বলুন তো, এটা এক পার্টি সরকারের জোর?
আর এত কিছু করে তবু মানুষকে ওরা খালি বুঝিয়ে গেছে, বাংলার মানুষকে, যার কোনো দিকে তাকিও না, চাকরি বাকরি কলকারখানা কিছুর কথা ভেবো না, জিনিসপত্রের দাম বাড়ছে, পেটে গামছা বেঁধে বসে থাকো, কোনো কিচ্ছু নিয়ে মাথা ঘামিও না। খালি মনে রাখবে সিপিএম শূন্য হয়ে গেছে, কংগ্রেস শূন্য হয়ে গেছে, ওদের হাতে ক্ষমতা নেই। তৃণমূলকে দেখছো, মমতা ব্যানার্জিকে দেখছো, মমতা ব্যানার্জির হাতে পুলিশ আছে, গুন্ডা আছে। যদি মমতার পুলিশ মমতার গুন্ডার সঙ্গে লড়তে হয় তাহলে সিপিএমকে দিয়ে হবে না, কংগ্রেসকে দিয়ে হবে না, কাউকে দিয়ে হবে না। বিজেপিকে ভোট দাও। কেন না? বিজেপিকে ভোট দিলে আমাদের হাতে ইডি আছে, সিবিআই আছে। যদি মমতা ব্যানার্জির কাছে অনুব্রতের মতো লোকাল গুন্ডা থাকে, তো আমাদের কাছে অমিত শাহর মতো ন্যাশনাল গুন্ডা আছে। আমরা মমতাকে ইডি সিবিআই দিয়ে বুঝে নিতে পারবো, বুঝে নেওয়ার ছিঁড়ি আমরা দেখছি। আজকে আনন্দ হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক অনুব্রত জেলে আছে বলে। আরে অনেক আনন্দ হয়েছিল যখন দেখেছিলাম সুদীপ ব্যানার্জি জেলে গেছে, যখন দেখেছিলাম মদন মিত্র জেলে গেছে। আনন্দ কদিন টিকলো আমাদের? যাদের বাকি জীবনটা জেলে পচে মরার কথা ছিল, তারা এখন লালবাতি গাড়ি চড়ে ভোটের প্রচার করে বেড়াচ্ছে, চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। কদিন টিকলো বলুন ওই আনন্দ? আপনাদের বলছি, যারা দূর থেকে বিজেপিরও যদি কোনো নেতা কর্মী আমাদের কথা শোনেন, আপনাকে জিজ্ঞেস করছি, বলুন তো এটা তদন্ত হচ্ছে না তদন্তের নামে ছেলে খেলা হচ্ছে? আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন, এই মাসের 1 তারিখ ওই তৃণমূলের কুণাল ঘোষ সকালবেলা তৃণমূল থেকে লাথ খেয়েছে, বিকেলবেলা এবিপি আনন্দকে সাক্ষাৎকার দিচ্ছে সুমন থেকে স্টুডিওতে বসে। বলছে আমি যখন জেলে ছিলাম, বুঝলে সুমন, এমনভাবে বলছে যেন স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে জেলে গেছিল। গেছিস তো ভাই, চুরি করে জেল খেটেছিস। আবার দাঁড়িয়ে বলছে টিভিতে, আমি যখন জেলে ছিলাম আমার কাছে একদিন জেলার আসলেন। চিন্তা করুন, পশ্চিমবঙ্গ সরকারের একটা জেলের জেলার, মানে পশ্চিমবঙ্গ সরকারের একটা হাই র্যাঙ্কের গভর্নমেন্ট অফিসার, সে বলে আমার কাছে আসলেন, এসে বলছেন কুণাল বাবু, এই আমার সহকর্মী, এর ছেলের এসএসসিতে চাকরি হওয়ার জন্য আপনার দলের অমুক নেতা না ওই একটু 7.5 লাখ টাকা চেয়েছেন, তা আইনি অনেক কষ্টে 5 লাখ টাকা জোগাড় করতে পেরেছেন, 2.5 লাখ টাকা পাচ্ছেন না, আপনি যদি একটু বলে দেন টাকাটা কম হয়। মানে এত বড় মহাপুরুষ ঘুষের টাকায় ডিসকাউন্ট করিয়ে দেয়। তখন সুমন দে জিজ্ঞেস করছে যে কি বলছো কুণাল দা, তো খুব সিরিয়াস অভিযোগ। তাহলে তোমাদের পার্টির যে নেতা 7.5 লাখ টাকা নিয়ে চাকরি বিক্রি করছেন, তিনি কি এখন জেলের বাইরে? তখন বলছে সুমন, আমি এইটুকু তোমায় বলছি, আমি নামটা নিচ্ছি না, কিন্তু সেই নেতা খালি জেলের বাইরে নয়, আজকের তারিখে সে মমতা ব্যানার্জির ক্যাবিনেটে একজন মন্ত্রী, রাজ্যের একজন মন্ত্রী সে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি, বিজেপিরও যে সমর্থকরা রয়েছেন, আমি বিশ্বাস করি আপনারাও চান তৃণমূলের চোরগুলো জেলে যাক। তৃণমূলের যে নেতা, যে মন্ত্রীগুলোর জন্য আমাদের রাজ্যের ছেলে মেয়েদের চোখের জল বাজারে বিক্রি হয়েছে, তারা জেল খাটুক, জেলে পচে মরুক, আপনারাও চান, আমরা জানি। আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলুন তো, আপনি কি মনে করেন? সিবিআই তদন্ত করছে, আদালত বারবার করে জানতে চাইছে চোর কারা, চুরি কারা করেছে, তাদেরকে উপস্থিত করা হোক, হাজির করা হোক সামনে, তাদেরকে আমরা জেলে ঢোকাতে চাই। এমন সময় শাসক দলের একজন নেতা স্টুডিওতে বসে লাইভ ইন্টারভিউতে বলছে, আমি জানি আমাদের দলের একজন মন্ত্রী আছে যে 7.5 লাখ টাকা দিয়ে একটা চাকরি বিক্রি করেছে। এরপরে কি হওয়া উচিত ছিল? এইটা হওয়া উচিত ছিল না যে ইন্টারভিউ শেষ করে কুণাল ঘোষ ওই স্টুডিও ফ্লোরের চৌকাট ডিঙিয়ে বাইরে পা রাখতে পারলো কি পারলো না, ওর কাছে এবিপি আনন্দের লোকেরা এসে বলবে স্যার আপনার জন্য সিবিআই অফিসাররা বাইরে ঘরে বসে আছে, চা খাচ্ছে, যান দেখা করুন। ওকে সিবিআই ওখান থেকে নেবে, গাড়িতে তুলবে, নিচে গাড়ি দাঁড়িয়ে থাকবে এবিপি আনন্দ স্টুডিওকে ঘিরে, গাড়িতে তুলবে, সোজা নিজাম প্যালেসে নিয়ে যাবে। আমি বলছি না ওকে গ্রেপ্তার করতে হবে, কিন্তু অন্ততপক্ষে নিজাম প্যালেসে বসিয়ে বলবে যে আপনি জানেন মমতা ব্যানার্জির গভর্নমেন্টে ক্যাবিনেটের একজন মন্ত্রী যে 7.5 লাখ টাকা দিয়ে একটা চাকরি বিক্রি করেছে, নাম বলুন, এক্ষুনি ওই মন্ত্রীর নাম বলুন। নাম বলবে, সেই মন্ত্রীর বাড়িতে গাড়ি যাবে, চুলের মুঠি ধরে বার করে এনে জেলের ভেতর ঢোকাবে সিবিআই। এইটা হওয়া উচিত ছিল কি ছিল না, আপনারা বলুন। এর উত্তর দেওয়ার দায় কোনো সিপিএম এর সমর্থকের নয়, এর উত্তর দেওয়ার দায় কোনো কংগ্রেসের সমর্থকের নয়, এমনকি কোনো তৃণমূল কংগ্রেস সমর্থকেরও দায় নয় এটার উত্তর দেওয়া। যারা ভরসা করছেন সিবিআইকে, যারা ভরসা করছেন বিজেপিকে, আপনারা বুকে হাত রেখে বলুন এইটা হওয়ার কথা ছিল কি ছিল না। তার বদলে কি হচ্ছে? হেমন্ত সোরেনের মতো একজন মুখ্যমন্ত্রী, আমাদের দেশের একমাত্র আদিবাসী মুখ্যমন্ত্রী, তিনি জেল খাটছেন। অরবিন্দ কেজরিওয়ালের মতো একজন মুখ্যমন্ত্রী। বিজেপি কংগ্রেসের পরে একটা মাত্র পার্টি আছে আমাদের দেশে যারা একটার বেশি রাজ্যে সরকার চালায়, সেই পার্টির মাথা অরবিন্দ কেজরিওয়াল। আজ দুপুরে বেল পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে, তিনি জেল খাটলেন। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে জেলে ঢুকিয়ে দেওয়ার আগে এদের দুবার ভাবতে হচ্ছে না? আর কোথাকার মমতা ব্যানার্জির গভর্নমেন্টের 2 টাকার একটা মন্ত্রী, সে টাকা দিয়ে চাকরি বিক্রি করেছে, তার নিজের দলের লোক দাঁড়িয়ে বলছে, তারপরও 1 তারিখ থেকে আজ 10 তারিখ হয়ে গেল, একটা বারের জন্য প্রশ্ন করা হলো না, জিজ্ঞেস করা হলো না। বলুন তোরা তদন্ত হচ্ছে, তদন্তের নামে ছেলে খেলা হচ্ছে। এটা
কদিন চলবে বলুন তো এই জিনিস? দিনের পর দিন এই চলবে, আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। আর যদি সত্যি সত্যি এদের বিহিত না করা গেছে, জেলে না ভরা গেছে, তাহলে তৃণমূলের বিরুদ্ধে আমরা 100টা মিটিং করতে পারি, মিছিল করতে পারি, গালাগাল দিতে পারি, ধর্ণা দিতে পারি, এটা জীবনে চুরি করা বন্ধ করবে বলুন তো? গালাগাল খেয়ে চুরি করা বন্ধ থাকলে কবে বন্ধ করে দিত? তৃণমূলের নেতাগুলোকে আপনারা দেখছেন, একটা এমন চোর, মানে এগুলো যতদিন বেঁচে আছে তো চুরি করবেই। এগুলো দেখবেন মরে ভূত হয়ে গেলে শ্মশানের কাঠ চুরি করে পয়সা কামাবে, তবু চুরি করা বন্ধ করবে না। কি হবে এদেরকে নিয়ে মিটিং মিছিল করে, যদি না যার যে শাস্তি পাওয়ার কথা ছিল সে সেই শাস্তিটা পায়, জেলে না ঢোকানো হয় যদি? তাই আপনাদের কাছে আবেদন করছি, সিবিআই কে ইডি কে কোনো কাজ করতে হতো না। যেদিন 2012-13 সালে সারদা তদন্ত শুরু হয়েছিল, আমরা গেছিলাম, লড়াই করেছিলাম, বিকাশ ভট্টাচার্য লড়াই করেছিলেন, তদন্তের নির্দেশ নিয়ে এসেছিলেন সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করে। এমন নয় যে আমরা ইডি কে সিবিআই কে বিরাট মহাপুরুষ মনে করি, কিন্তু আমরা জানতাম চুরি করেছে তৃণমূলের রাজ্যের নেতারা, মমতা ব্যানার্জির পুলিশ তাদের বিরুদ্ধে কিছু করবে না, বাইরে থেকে লোক আনতে হবে। আমরা সিবিআই তদন্ত নিয়ে এসেছিলাম, সিবিআই কে কিচ্ছু করতে হতো না। খালি যদি সিবিআই নিজের সংবিধান প্রদত্ত দায়িত্বটুকু পালন করত, তাহলে আজকে পিসি ভাইপো সহ গোটা তৃণমূল জেলের ভেতর থাকতো। তা না করে আজকে ওরা মাথা উঁচু করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে দেখছি। মার খাচ্ছেন বিজেপির কর্মীরা। আজকে শুধুমাত্র নিয়োগের মামলা, সারদার মামলা, নারদার মামলা চাপা পড়ে গেছে তা তো নয়। 2021-এর পরে আপনারা জানেন যেরকম বামপন্থীদেরকে আক্রান্ত হতে হয়েছে, এলাকায় এলাকায় বিজেপিরও পার্টি অফিস ফুটেছে, বিজেপির কর্মীরাও আক্রান্ত হয়েছে। আপনারা জানেন সিবিআই তদন্ত শুধুমাত্র সারদা, নারদা আর টেট এসএসসি নিয়ে হচ্ছে না, পোস্ট পোল ভায়োলেন্স, ভোট পরবর্তী সন্ত্রাস নিয়েও 2021 সাল থেকে সিবিআই তদন্ত করছে। বলুন তৃণমূলের কোন নেতা জেলে গেছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করিয়েছে এক একটা লোককে, সে বামপন্থী হতে পারে, কংগ্রেস সমর্থক হতে পারে, বিজেপি সমর্থক হতে পারে, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন করেছে। এই ঘটনা ঘটেছে কলকাতায়। অভিজিৎ বলে এক বিজেপির কর্মী, সে ফেসবুক লাইভ করে বলছে যে আমার বাড়ির দিকে ওরা এগিয়ে আসছে, আজকে রাত্রিবেলায় আমাকে ওরা খুন করবে, এবং সত্যি সত্যি সেই দিন রাত্রিবেলা তাকে খুন করা হলো। ফেসবুক লাইভ করে একটা লোক বলছে আমাকে একটু পরে ওরা খুন করবে, এবং সত্যি সে খুন হলো। পরেশ পালের লোকেরা গিয়ে খুন করলো, সেই পরেশ পাল মাথা উঁচু করে এখন ঘুরে বেড়াচ্ছে, সুদীপ ব্যানার্জির হয়ে প্রচার করছে, আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি। ভোট পরবর্তী সন্ত্রাসে এমনকি বিজেপির যে লোকেরা প্রাণ হারিয়েছে তাদের জন্য পর্যন্ত সিবিআই যে অপরাধী তাদেরকে জেলে ঢোকায়নি। কি করবেন এদেরকে আর ভোটটা দিয়ে? আর মাঝখান থেকে হয়েছে কি, ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে এখন রাহুল গান্ধীকে বলছে শাহজাদা, বলছে বংশবাদ। আর আমরা কমিউনিস্ট পার্টি করি, আমরা নাকি সেই বংশবাদকে সাহায্য করছি। দেখুন আমাদের অতি বড় শত্রুও জানে কমিউনিস্ট পার্টির আপনি 10টা সমালোচনা করতে পারেন, সেগুলো ঠিক হতে পারে সমালোচনা, কিন্তু আর যাই হোক না কেন আমাদের পার্টিতে না কোনোদিন আমরা কোনো বংশবাদকে, কোনো রাজতন্ত্রকে প্রশ্রয় দিয়েছি, না কখনো নিজেরা সেই কাজ করেছি। আমাদের অতি বড় শত্রু কথা বলতে পারে না। কিন্তু বলুন তো, বংশবাদ খালি রাজনীতিতে হয়? এক তো বিজেপির বংশবাদ রাজনীতিতে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের রাজ্যে এই পাশের কেন্দ্র কৃষ্ণনগর, কোত্থেকে একটা জোগাড় করেছে রাজমাতা, কোন রাজার মাতা ভগবান জানে, সে নাকি রাজমাতা। কোথায় ত্রিপুরার একটা কোত্থেকে জোগাড় করেছে, কোথায় গোয়ালিয়র, কোথায় তার গুজরাট, কোথায় রাজস্থান। ঘুরে 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 যেখানে 300 বছর 400 বছর আগেকার কোথাকার রাজা সব মরে ভূত হয়ে গেছে, পাট চুকে গেছে, ধরে ধরে এনে তাদের বংশধরদেরকে ভোটে দাঁড় করিয়ে বলছে এ রাজমাতা, ও রাজপিতা, ও রাজভ্রাতা, ওদেরকে ভোট দাও। নতুন করে ভারতের রাজতন্ত্র ফিরিয়ে আনছে। এবং খালি রাজনীতি বলে নয়, যেটা আমি বলছিলাম বংশবাদ তো খালি রাজনীতিতে হয় না। চিন্তা করুন তো, এই যে অমিত শাহ ছেলে জয় শাহ, বিসিসিআই সেক্রেটারি, সৌরভ গাঙ্গুলির মতো একজন ক্রিকেটার আমাদের দেশে ভারতের ক্রিকেটের জন্য সে কি না করেছে, তাকে বিসিসিআই থেকে বাদ দিয়ে দিল। আর অমিত শাহ ছেলে জয় শাহ জীবনে কোনোদিন পাড়া স্পোর্টসে কমলা লেবু ছাড়া আর কিছু পেয়েছে বলে মুখ দেখে মনে হয় না, তাকে নিয়ে গিয়ে রেখে দিয়েছে বিসিসিআই সেক্রেটারি করে। বলুন তো এটা বংশবাদ নয়? কোন বিজেপির সমর্থক আছেন বলুন তো যিনি মনে করেন ক্রিকেট খেলায় যোগ্যতার জন্য জয় শাহ ওই জায়গায় বসে আছে? এই আপনাদের কাছে আবেদন করছি, একচেটিয়া ভাবে মিডিয়াকে কিনে, ক্ষমতাকে কিনে, ওদের যে একচেটিয়া শাসনতন্ত্র চলেছে তার প্রতিবাদে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। নতুন সরকার আমরা তৈরি করতে চাই। তৃণমূল খালি চোর, বিজেপি খালি দাঙ্গাবাজ বলে ওদেরকে হারাতে হবে তাই নয়। আমরা সুযোগ পেলে ডক্টর সুকৃতি ঘোষাল হতে পারেন, ডক্টর কমরেড নীরব খান হতে পারেন, আমরা সুযোগ পেলে কতগুলো কাজ আমরা করতে চাই। যদি সুযোগ আসে নতুন সরকারে অংশগ্রহণ করার, তাহলে সরকারে অংশগ্রহণ করে, যদি সরকারে অংশগ্রহণ করার সুযোগ না হয় তাহলেও পার্লামেন্টে দাঁড়িয়ে কতগুলো আওয়াজ আমরা তুলতে চাই দেশের জন্য, দেশের মানুষের জন্য। আমাদের প্রথম কথা, আপনারা জানেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে, কিন্তু ওই সুপ্রিম কোর্ট
তার 3 বছর আগে 2016 সালে রায় দিয়েছিল আমাদের দেশে সম কাজে সম বেতন দিতে হবে। আজ অবধি মোদি চাইলে পারতো, একার সরকার ছিল, আজ অবধি সেই আইন পাস হয়নি। আজকে তার দিকে তাকিয়ে দেখুন, চাকরি বলে কোনো কিছু নেই, পার্মানেন্ট চাকরি বলে উঠে গেছে। পার্মানেন্ট চাকরি, চাকরি মানেই কন্ট্রাকচুয়াল চাকরি, ক্যাজুয়াল চাকরি। পশ্চিমবঙ্গ সরকারে দেখবেন পুলিশের জায়গায় সিভিক ভলেন্টিয়ার, স্কুলে শিক্ষকের বদলে প্যারা টিচার, তার পঞ্চায়েতে পুরসভায় ক্যাজুয়াল স্টাফ, কন্ট্রাকচুয়াল স্টাফ। কেন্দ্রের সরকারের রেল থেকে শুরু করে ব্যাংক, বিএসএনএল সব জায়গায় কন্ট্রাকচুয়াল। এমনকি সেনাবাহিনী, যে সেনাবাহিনী সেখানে পর্যন্ত কন্ট্রাকচুয়াল, পার্মানেন্ট সৈন্য নেই, ভাড়াটে সেপাই, অগ্নিবীর। দেশের জন্য প্রাণ দিতে যাবে, 4 বছরের জন্য বর্ডারে দাঁড়িয়ে থাকবে প্রাণ হাতে নিয়ে একটা লোক, ঘর দোর ছেড়ে জীবন দিতে যাবে দেশের জন্য। হয় ওপার থেকে একটা গুলি উড়ে আসবে, বুকে লাগবে, বরফের ওপর মরে পড়ে থাকবে, 3 দিন পরে কফিনে করে বাড়ি ফিরবে বডি। আর যদি বেঁচে ফিরতে পারে তাহলে তার পরিণতি কি হবে? দেশের জন্য প্রাণ দিতে গেছিল দেশের যে সন্তান, তাকে বাকি জীবনটা এটিএম কাউন্টারের বাইরে টুল পেতে সিকিউরিটি গার্ড হয়ে জীবনটা কাটাতে হবে। কি না অগ্নিবীর। বেসরকারি ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল চাকরি, পার্মানেন্ট বলে কিছু নেই। আজকে কাজ আছে তো কালকে থাকবে না, ছাঁটাই। 2 দিন শরীর খারাপ হয়ে বসে থাকবেন বাড়িতে, পরের দিন গেলে শুনবেন কাজ চলে গেছে। আমরা বলছি, আমরা জিতে গেলে, আমরা সরকার তৈরি করতে পারলে, আমরা পার্লামেন্টে আমাদের কথা নিয়ে পৌঁছতে পারলে, আমাদের প্রথম দাবি হবে, প্রথম কাজ হবে সুপ্রিম কোর্টের রায় মেনে আমাদের দেশে সম কাজে সম বেতনের আইন পাশ করানো। কন্ট্রাকচুয়াল চাকরি পার্মানেন্ট হবে, প্রত্যেককে স্থায়ী বেতন কাঠামোর মধ্যে আনা হবে। বিজেপি আপনাদেরকে বলেছিল রাম মন্দির উদ্বোধনের দিন বাড়িতে প্রদীপ জ্বালাতে। যদি আমরা জিততে পারি, বছরে খালি একদিন রাম মন্দির উদ্বোধনের দিন নয়, বছরে 365 দিন আপনার বাড়িতে প্রদীপ জ্বলবে। কর্মসংস্থানের প্রদীপ, নিশ্চয়তার প্রদীপ, নিরাপত্তার প্রদীপ আপনার বাড়িতে জ্বলবে। 2 নম্বর কথা, আপনারা জানেন কমরেড জ্যোতি বসু 77-এ সরকার তৈরি করার পরে 78 সালে যে কাজ বাংলায় করেছিলেন, 12 ক্লাস পর্যন্ত বিনা পয়সায় পড়াশুনো। প্রথম সুযোগে দেশের মাথায় গিয়ে ইউপিএ সরকারের সময় সেই আইন চালু করা হয়েছিল গোটা দেশে, রাইট টু এডুকেশন, 12 ক্লাস অব্দি বিনা পয়সায় পড়াশুনো। আজকে আমরা বলছি যদি আমরা এইবার জিততে পারি, রাইট টু এডুকেশনের আওতায় ক্লাস 12কে এগিয়ে নিয়ে গিয়ে গ্র্যাজুয়েশন পর্যন্ত রাইট টু এডুকেশনের আওতায় আনা হবে। গ্র্যাজুয়েশন অব্দি দেশের ছেলেমেয়েরা বিনা পয়সায় পড়াশুনো করবে, বিনা পয়সায় একটা পয়সা না দিয়ে দেশের ছেলেমেয়েরা পড়াশুনো করবে, এবং তাদের চাকরি, তাদের কাজের গ্যারান্টি দেবে দেশের সরকার। 3 নম্বর কথা, তপশিলি সমাজের মানুষের জন্য শিক্ষায়, চাকরিতে রিজার্ভেশনের সুযোগ যা বিজেপি তুলে দিতে চায়, আমরা সেই সুযোগকে প্রসারিত করব, গণতান্ত্রিক করব। কোনো রকম ভাবে তপশিলি সমাজের মানুষকে যেরকম ভাবে বিজেপি বঞ্চিত করতে চায়, বিজেপি সরকারের দেশ থেকে তাড়িয়ে তপশিলি সমাজের মানুষের সেই স্বার্থকে পাহারা দেওয়ার দায়িত্ব নেব আমরা। 4 নম্বর কথা, দৈনিক মজুরি। আপনারা জানেন কেরালা ভারতের একমাত্র রাজ্য যেখানে কাজ করলে দিনে অন্ততপক্ষে 650 টাকা দৈনিক মজুরি পান একজন শ্রমিক। তার চেয়ে কম টাকায় দেওয়া যায় না, কাউকে দিয়ে কাজ করানো যায় না। তার চেয়ে বেশি দিতে পারে কেউ, কিন্তু 650 টাকা, 650 টাকার কমে 649 টাকা দিলেও কাউকে কাজ করানো যাবে না। রাজ্য সরকারের আইন রয়েছে, ওই আইন আমরা গোটা দেশে করতে চাই। অন্ততপক্ষে 650 টাকা দৈনিক মজুরি পাবেন মানুষ, তার থেকে 1 পয়সা কম দিয়ে কোনো মানুষকে দিয়ে কাজ করানো যাবে না। না সরকার না বেসরকারি মালিক কাউকে দিয়ে কাজ করাতে পারবেন না। 5 নম্বর কথা, আপনারা জানেন আমাদের পার্টি থেকে ঘোষণা করা হয়েছে, এবং ভারতে, স্বাধীন ভারতেই প্রথম কোনো রাজনৈতিক দল এই ঘোষণা করলো, এই সিদ্ধান্ত নিল, প্রত্যেকজন এমপি আমাদের দেশের নিজের লোকসভা কেন্দ্রে বছরে 5 কোটি টাকা করে, 5 বছরে মোট 25 কোটি টাকা পান নিজের সংসদ তহবিলের টাকা নিজের এলাকায় কাজ করার জন্য। আমাদের পার্টি সিদ্ধান্ত নিয়েছেন, ডক্টর সুকৃতি ঘোষাল থেকে শুরু করে, নীরব খা থেকে শুরু করে, যেখানে যেখানে আমাদের প্রার্থীরা জিতবেন, মোহাম্মদ সেলিম হতে পারেন, সৃজন হতে পারে, আমাদের প্রতিকূল হতে পারে, যেখানে আমাদের দীপশিতা হতে পারে, যেখানে যেখানে আমাদের প্রার্থীরা জিতবেন, সিপিআইএমের প্রার্থীরা জিতবেন, আমাদের প্রত্যেকজন প্রার্থী এমপি হয়ে নিজের সংসদ তহবিলের যে 25 কোটি টাকা 5 বছরে, তার 3 ভাগের 1 ভাগ টাকা খরচা করবেন মহিলাদের জন্য স্পেসিফিক বিভিন্ন প্রজেক্টে। সেটা মহিলাদের জন্য স্কুল তৈরি করা, মেয়েদের স্কুল, মেয়েদের কলেজ, স্বাস্থ্যকেন্দ্র, আইসিডিএস সেন্টারকে শক্তিশালী করা, মহিলাদেরকে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদেরকে লোন দিয়ে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এলাকায় এলাকায় মেয়েদের জন্য ক্যারাটে কোচিং সেন্টার, কুম্ফু কোচিং সেন্টার, তাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা। মহিলাদের জন্য 3 ভাগের 1 ভাগ টাকা সংসদ তহবিলের খরচা করবেন আমাদের প্রত্যেকজন এমপি, যেখানে যেখানে আপনাদের আশীর্বাদে তারা জিতবেন। এই কাজগুলো আমরা করতে চাই। এই কাজগুলো করে আপনাদের সমর্থনে, আপনাদের আশীর্বাদে সত্যিকারের একটা গণতন্ত্রে একটা সরকারের যেমন হওয়া উচিত তেমন সরকার আমরা গঠন করতে চাই, তেমন সরকার গঠন করার কাজে আমরা সাহায্য করতে চাই। আপনারা আমাদের পাশে থাকুন এই লড়াইতে। আমি আমার কথাকে শেষ করব আপনাদের কাছে খালি 2টো আর কথা বলে।
প্রথম কথা হচ্ছে, আপনারা দেখবেন মমতা ব্যানার্জির এই কয়লাচোর ভাইপো, গরুচোর ভাইপো এখন ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে যে আমরা হেরে গেলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে। কোন হনু রে তুই? তুই কোন হরিদাস পাল যে তুই হারলে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ হয়ে যাবে? তোর বাড়ির আলমারি থেকে টাকা আসে, তোর পিসির ছবি বিক্রির টাকা ওগুলো, তুই তোর পিসি চাইবে আর বন্ধ হয়ে যাবে? এই রাজ্যে বার্ধক্য ভাতা চালু করেছিল বামফ্রন্ট সরকার, বেকার ভাতা চালু করেছিল বামফ্রন্ট সরকার। কোনোদিন শুনেছেন জ্যোতিবাবুকে বলতে, বুদ্ধদাকে বলতে যে বামফ্রন্ট কোথাও হারলে বার্ধক্য ভাতা, বেকার ভাতা বন্ধ হয়ে যাবে? আমরা জানতাম এই টাকাগুলো আমাদের পিতৃপুরুষের টাকা নয়, মানুষের টাকা, মানুষ পাচ্ছেন। জিতি হারি ওটা বন্ধ করার অধিকার কারণ নেই। আমরা আপনাদেরকে বলছি, খালি আপনাদেরকে বলছি বলে নয়, যারা যারা আমাদের কথা শুনছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, সমর্থন করেন, আপনাদের কাছে আবেদন করছি, অনুরোধ করছি, ইলেকট্রাল বন্ডের টাকায় ওরা টিভি, খবরের কাগজ সব কিনে রেখে দিয়েছে। আপনাদের মোবাইল, আপনাদের ফেসবুক, আপনাদের হোয়াটসঅ্যাপ, আপনারাই আমাদের প্রচার মাধ্যম। আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করছি, এই কথা প্রত্যেকজন মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমরা জিতলে একটা সরকারি প্রকল্পের একটা নয়া পয়সা বন্ধ হবে না। মানুষ টাকা যেমন পাচ্ছেন তেমন পাবেন, তার চেয়ে ভালোভাবে পাবেন। প্রতিটা সরকারি প্রকল্পের বরাদ্দ বাড়বে। খালি কি বন্ধ হবে? একটা সরকারি প্রকল্পের টাকা পেতে গেলে আগে যে তৃণমূলকে আগে কাটমানি দিতে হয়, ওদের মিটিংয়ে যেতে হয়, মিছিলে যেতে হয়, তবে আপনি সরকারি প্রকল্পের লিস্টে নাম তুলতে পারবেন, না হলে নাম উঠবে না। এই জুলুমবাজি বন্ধ হবে। সরকারি প্রকল্পের টাকা মানুষ যেমন পাচ্ছেন তেমন পাবেন। আর যদি ওরা মনে করে থাকে কোথাও আমরা হেরে গেলে, এই মানে তৃণমূল যদি ভাবে যে ওরা কোথাও হেরে গেলে লোককে একটু জব্দ করব, সরকারি প্রকল্পের টাকা কদিনের জন্য বন্ধ করে দেব, তাহলে আপনাদের বলছি, যদি পার্থর বান্ধবীর খাটের তলা থেকে টাকা বার করতে পেরে থাকি, তাহলে নবান্ন থেকেও লক্ষ্মীর ভান্ডারের টাকা বার করতে পারবো। কারো ক্ষমতা হবে না আমরা জিতলে একটা নয়া পয়সা বন্ধ করে। ওইটুকু লড়াই করার ক্ষমতা যে আমাদের আছে, তা রাজ্যের মানুষ, দেশের মানুষ বারবার প্রমাণ পেয়েছেন। যখন জিতেছি না, যখন হেরেছি, তারপরও প্রমাণ পেয়েছেন। সেই প্রমাণ দরকার হলে আমরা ভবিষ্যতেও দেবো। 10টা নয়া পয়সা কারো বন্ধ হবে না। আর আমার শেষ কথা আপনাদের কাছে, দেখবেন আপনারা গত মাস, তার আগের মাস, মার্চ মাস থেকে এটা শুরু হয়েছে। ওরা একটা ব্রিগেডের সমাবেশ করলো, তখন থেকেই গোটা রাজ্যে, বর্ধমান শহরেও বা বিভিন্ন এলাকায়, কলকাতায়, তার কৃষ্ণনগরে, শিলিগুড়িতে, সব জায়গায় দেখবেন বড় বড় হোর্ডিং লেগেছে শহর জোড়া তৃণমূল। দেখবেন ফেসবুকে কোনো, যদি আপনি স্ক্রোল করতে করতে আপনার মাঝে মধ্যে চোখে পড়বে বিজ্ঞাপন। ইউটিউবে আপনি যে কোনো ভিডিও চালাবেন, তার আগে বিজ্ঞাপন এখন আসছে ভোটের বাজারে। কি হোর্ডিংটা বা বিজ্ঞাপনটা কি? মমতা ব্যানার্জির একটা বড় ছবি, কোথাও ওনার ভাইপোর ছবি, কোথাও অন্য কোনো ছবি, পশ্চিমবাংলার একটা ম্যাপ, কিছু মানুষের হাসি মুখের ছবি, আর সেখানে তার তলায় লেখা জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। আপনাদেরও নিশ্চয়ই চোখে পড়েছে। কথাটা আমি আপনাদেরকে এই কারণে বলছি, আপনারা খেয়াল করে দেখবেন, এই যে লিখেছে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন, বাকি যা লিখেছে, অন্য যে কালিতে লিখেছে বিরোধী শব্দটা লিখেছে গেরুয়া রঙে। নিশ্চয়ই আপনাদের মনে পড়ছে বা আপনারা দেখেছেন। এবার এটা কেন? এটা তৃণমূল করতে, এটা বিজেপি করতে আমি বুঝতাম, এটা মানে আছে। তারা তো চাইবেই যে এটা বিজ্ঞাপন দিতে যে আমরাই আসলে বিরোধী বাংলায়, অন্য কেউ নেই, সিপিএম নেই, কংগ্রেস নেই, ফরওয়ার্ড ব্লক আরএসপি কেউ নেই, আমরাই একমাত্র বিরোধী। তার এটা মানে আছে। এটা বিজেপি করছে না। তৃণমূল কংগ্রেস কয়েকশো কোটি টাকা খরচা করেছে আপনার মাথায় এটা ঢোকাবে যে বাংলায় বিরোধী মানে হচ্ছে বিজেপি। কারণটা কি? যেখানে কিনা গত বিধানসভার পরে যতগুলো ভোট হয়েছে, একমাত্র ধূপগুড়ির বাই ইলেকশন ছাড়া সাগরদিঘি থেকে শুরু করে, বালিগঞ্জ থেকে শুরু করে, শান্তিপুর থেকে শুরু করে, যেখানে যেখানে উপনির্বাচন হয়েছে, আমরা হয় জিতেছি অথবা আমরা তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছি। বিজেপির জমানত সব জায়গায় বাজেয়াপ্ত হয়েছে। সাগরদিঘিতে বাজেয়াপ্ত হয়েছে, বালিগঞ্জে বাজেয়াপ্ত হয়েছে, শান্তিপুরে প্রায় বাজেয়াপ্ত হয়ে গেছে। আমরা ওদের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছি। পঞ্চায়েতের যা ভোট হয়েছে, পুরসভার যা ভোট হয়েছে, আমরা তৃণমূলকে দৌড় করেছি, বিজেপিকে খুঁজে পাওয়া যায়নি। আপনারা দেখলেন মুর্শিদাবাদে কদিন আগে ভোট হলো, তৃণমূলের জাল এজেন্ট বসে আছে বুথের ভেতর। বিজেপির যিনি ওই কেন্দ্রের প্রার্থী, তিনি আবার বিজেপির এই মুহূর্তে এমএলএ, গৌরীশঙ্কর ঘোষ, বিজেপির এমএলএ। বিজেপির সিটিং এমএলএ কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মোহাম্মদ সেলিম বুথের ভেতরে গিয়ে ঘাট ধরে তৃণমূলের এজেন্টকে, জাল এজেন্টকে বুথ থেকে বার করছেন, আপনারা দেখেছেন। এবং এইটুকু আপনাদেরকে বলছি, মোহাম্মদ সেলিম ঘাট ধরে খালি তৃণমূলের জাল এজেন্টকে বুথ থেকে বার করেছে তাই নয়, যদি আপনারা আমাদের একটা হাত ধরেন, তারা আর একটা হাত দিয়ে তৃণমূলের ঘাট ধরে খালি বুথ থেকে নয়, নবান্ন থেকে ওদেরকে বার করবো আমরা, যদি আপনারা আমাদের হাতটা ধরেছেন। যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, আপনারা দেখেছেন সব জায়গায় লড়াই হয়েছে গত 3 বছরে 4 বছরে তৃণমূলের বিরুদ্ধে বামপন্থীদের। তারপরে কোটি কোটি টাকা খরচা করে ওরা প্রচার করছে, আপনার মাথায় ঢোকাচ্ছে, মুখে বলছে না, কিন্তু আপনার মাথায় ঢুকিয়ে দিচ্ছে যে বিরোধী মানেই হচ্ছে বিজেপি। কারণটা কি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, বাংলা এমন একটা রাজ্য, যে রাজ্যে 30% মানুষ প্রায় ধর্মে মুসলমান, এবং তার বাইরে বাংলার একটা বড় অংশের মানুষ রয়েছেন আমাদের, যারা আমাদের চিন্তার চেতনার নেতৃত্ব দেন যে মানুষেরা, রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়,
স্বামী বিবেকানন্দ, নজরুল ইসলাম, পরবর্তীকালে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, আপনি যেদিকে তাকাবেন, বাঙালির আইকন যারা, বাঙালির হিরো যারা, তারা প্রত্যেকে ধর্মনিরপেক্ষ, তারা প্রত্যেকে অসাম্প্রদায়িক। আমরা যেরকম আমাদের পূর্বপুরুষের কাছ থেকে সম্পত্তির উত্তরাধিকার পেয়েছি, আমরা এই মনীষীদের কাছ থেকে চেতনার উত্তরাধিকার পেয়েছি, ধর্মনিরপেক্ষতার চেতনা। একটা বড় অংশের বাঙালি আছেন যারা সব প্রশ্নে তাদের মধ্যে অমিল থাকতে পারে, কিন্তু একটা প্রশ্নে তারা একাট্টা, ধর্মনিরপেক্ষতার প্রশ্নে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তারা একাট্টা। একটা বড় অংশের বাঙালি আছেন যারা যাই হোক না কেন বিজেপির মতো একটা দলকে কখনো সরকারে আসতে দিতে চাইবেন না, আর 30% মুসলমান মানুষ তারা তো চাইবেন না, স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে আমি 13 বছর ধরে সরকার চালিয়ে এত চাকরি বাকরি হয়নি, কলকারখানা হয়নি, এত ঘরে ঘরে বেকারি, লোকে ফসলের দাম পাচ্ছে না, শ্রমের মজুরি পাচ্ছে না, একবারে কলেজের ইউনিয়ন রুম থেকে শুরু করে পাড়ার ক্লাব থেকে শুরু করে অটো লাইন, টোটো লাইন, সব জায়গায় তৃণমূলের রংবাজি, দাদাগিরি। লোকের একটা রাগ আছে, ক্ষোভ আছে তৃণমূলের বিরুদ্ধে। একটা বড় অংশের মানুষ চান তৃণমূলকে তাড়াতে, সরকার পাল্টাতে। কিন্তু যখনই বাংলায় প্রশ্ন আসবে তৃণমূল হেরে গেলে তবে কি বিজেপি জিতবে, তখনই বাংলার এই 28-30% মুসলমান মানুষের ভোট এবং একটা কয়েক লক্ষ, কয়েক কোটি ধর্মনিরপেক্ষ হিন্দু বাঙালির ভোট একটা জায়গায় জড়ো হয়ে যাবে যে না ঠিক আছে, তৃণমূলের যাই দোষ থাক না কেন, বিজেপি যদি ক্ষমতায় চলে আসে তাহলে কি করে হবে, তার থেকে বিজেপিকে আটকানোর জন্য আমরা তৃণমূলকে ভোট দিই। এই করে 2021 পার করেছেন, এই করে মমতা বন্দ্যোপাধ্যায় 2026 পার করতে চান। আমি